আসানসোল থেকে কলকাতা সহ বিভিন্ন জায়গায় যাবার ট্রেনে স্টপেজের দাবিতে ফসবেকির পক্ষ থেকে ডিআরএমের সাথে দেখা করলেন। শুক্রবার দুপুরে ফসবেকি ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ডিআরএমের সাথে দেখা করলেন সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্সের অধ্যক্ষ আর.পি. খৈতান, সম্পাদক শচীন রায়, কোষাধ্যক্ষ রাজেশ দারুকা। আর.পি. খৈতান জানান, আসানসোল থেকে কলকাতা যাবার জন্য কোলফিল্ডের পর ট্রেনের দাবি, রাজধানী ও দুরন্ত ট্রেনে কলকাতা যাবার টিকিট দেবার দাবি, সীতারামপুর থেকে দোমহানি জামুরিয়া হয়ে কলকাতা যাবার যাত্রীবাহী ট্রেন চালু করা সহ বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়েছে। ডিআরএম তাদের কিছু প্রস্তাব মেনে নিয়েছেন এবং সেগুলো খুব শীঘ্রই করা হবে বলে জানিয়েছেন। আমরা ডিএম সাহেবের সামনে আমাদের এই এলাকা নিয়ে যেগুলো সমস্যা আছে, প্রস্তাব আছে, সেটা তুলে ধরেছি। তাতে উনি খুব ইতিবাচক সাড়া দিয়েছে, খুবই ভালো। যেরকম আসানসোলে আমাদের যে রাজধানীগুলো যায় আর এই দুরান্ত যায়, তাতে কোনো দিনই টিকিট পাওয়া যায় না। তো কারণ উনি শুধু উত্তর দিলেন যে আমরা আপনাকে এই কোটা বাড়িয়ে দিচ্ছি এখানে। এটা খুব ভালো খবর হলো আমাদের জন্য। একটা হলো ট্রেন এখান থেকে শিয়ালদা থেকে ওই দুরন্ত যায়, ধানবাদ স্টপেজ আছে, আসানসোল স্টপেজই নেই। আসানসোলের বুকের থেকে উপর থেকে যত ট্রেন যায় প্রত্যেকেরই স্টপেজ আছে, এই ট্রেনের নেই। সেটা আমরা বলেছি ওনাকে, উনি ওটা মেনেছেন। আসানসোল থেকে 3খানা ট্রেন যায়, উইকলি আছে, সাপ্তাহিক। আসানসোল নিউ দিল্লি, আসানসোল মুম্বাই, আসানসোল চেন্নাই, আসানসোল আহমেদাবাদ। 10 বছর ধরে সাপ্তাহিক ট্রেন চলছে। উনি বলেছেন একে একটু আমি বাড়িয়ে দিই, তাহলে এখানে কোনো দিন টিকিটই পাওয়া যায় না। তার সেটা উনি আমাদের কথা বলে মেনেছেন। আমরা এই আর কোনো কোনটা উনি যেটা কোলফিল্ডের যেটা পরে যে ট্রেনটা দিতে পারে, তারপরে বললেন যে রাজধানী যেটা প্রায় 200 সিট এখান থেকে খালি যায়। আমরা কোলফিল্ডে পরে একটা ট্রেন দিতে বলেছি, তার জবাব দিচ্ছি। কোলফিল্ডে পরে যেহেতু ট্রেন নেই, সেটার জন্য আমরা একটা ডিমান্ড করেছিলাম। উনি বললেন যে আমাদের রাজধানীতে প্রায় 200 সিট এখান থেকে খালি যায়, ওটা কীভাবে করা যায়, ফিল আপ করা যায় সেটা দেখুন, তাহলে আপনাদের প্রবলেমটা সলভ হবে, আমাদেরও ঠিক হবে। পুরো প্রপোজাল দিলেন যে টিকিটের রেটটা আমরা কম করতে পারি। যদি এখানকার কোনো ডিমান্ড করে যে আমরা খাবারটা নেব না, তাহলে আমাদের রেটটা কম হবে, তাহলে আমাদের সুবিধা হবে। কারণ এখানে সবাই যদি ব্রেকফাস্ট করে ওঠে, তাহলে সেটা যদি দামটা কমে যায় টিকিটের রেটটা, তাহলে হয়তো অনেকের পক্ষে সেটা যাওয়ার পক্ষে সুবিধা হবে। উনি সেটা আমাদের প্রপোজাল দিতে বললেন, আমরা নেক্সট বার আমরা সেটা প্রপোজালটা দিয়ে দেব। আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে এসএসকেএম হাসপাতালে গণ কনভেনশন। 29 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানির আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা রয়েছে। অভয়া ক্লিনিক। 2 অক্টোবর কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল ও শেষে মহাসমাবেশ। ওই দিন সকালে অভয়ার মূর্তি স্থাপন, আরজি করে ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্রোহের উৎসব শ্যামবাজার চত্বরে পুজোর দিনগুলোতে। এবং এমন একটা সময় যেমন চারিদিকে থ্রেড কালচারের যে আবহ, সকলেই বলছেন এইটা শুধুমাত্র হাসপাতাল চত্বরের নয়, ওটা সমাজের এই ব্যবস্থা বলতে শুধু পাড়ায় পাড়াতেও চলে থ্রেড কালচার। হ্যাঁ, এবার আপনার বাড়িতে ইন্টেরিয়ার ডেকোরেশন করতে যাবেন, লোকাল লোকেরা এসে বলে আমাদের কাছ থেকে করতে হবে। তাদেরকে বুঝিয়ে বার করা খুব মুশকিল। আপনি চুনবালি ফেলে বাড়ি বানাতে যাবেন, সেটাও বানাতে পারবেন না, বলবে আমাদের কাছে চুনবালি নিতে হবে। হ্যাঁ, কাজে থ্রেডটা আমাদের জীবনযাপনের সাথে অভ্যস্ত হয়ে গেছে। ছোটোবেলা থেকে বকা খেয়ে খেয়ে সবাই বড় হয়েছে। তো বাবা মাও থ্রেড দিতেন, বাবা মাও বলতেন যে এটা না করে কিন্তু কালকে খাওয়া বন্ধ করে দেবো, খেলতে যেতে দেবো না। এই খেলতে যেতে দেবো না থ্রেড কালচারে বড় হয়েছি আমরা। কাজে আমাদের কেউ ঘাবড়ে যাবে না এই থ্রেড কালচারগুলোকে, কীভাবে এগুলোকে উপড়ে ফেলা যায় তার ব্যবস্থা করবে। এবং এই যে এদের 50 দিন কেটে গেছে, আজকে এখানে পিজি হসপিটালে অডিটোরিয়ামে এটা করছেন, এবং তারা একটা গভর্নমেন্ট থিয়েটার চেয়েছিল, অডিটোরিয়াম পাননি। তাতে আমি অন্তত খুব খুশি হয়েছি। ওখানে অ্যাওয়ার্ড, নাচ গানের অনুষ্ঠান হয়, কালচারাল অনেক কিছু হয় ওখানে। কাজে সেটা একটা আলাদা জিনিস, সেটা অনেক তীব্র একটা সিরিয়াস ইস্যু, সেটা ওখানে নাই বা হলো। আমাদের যদি কোনো সমস্যা, আমরা স্টুডিওতে প্রেস কনফারেন্স করি, স্টুডিওতে আপনারা দেখছেন আমরা ওখানে কথা বলি। যার যার মাঠে সেইটা করতে হবে। ডাক্তাররা তাদের নিজেদের মাঠে পিজি হসপিটালের অডিটোরিয়ামে করছেন, এরকম 10টা অডিটোরিয়াম দিলে যে হাউসফুল থাকতো আপনারা বুঝতে পারছেন। এত মানুষ রাস্তায় মেঝেতে কার্পেটে বসে আছে, বাইরে 2টো বড় স্ক্রিন দেওয়া আছে, সেখানে যে স্ক্রিনেও লোক বসে আছে। কাজে এটা দেখবার মতো। আমি সবাইকে জুনিয়র ডাক্তারদের এই সুযোগে অনুরোধ করে এসেছি যে আপনারা বড় হচ্ছেন, সারা ইতিহাস আপনার দিকে তাকিয়ে রয়েছে। এমন একটা ঐতিহাসিক মুভমেন্ট যে একটা শিশু থেকে বয়স্কারা পর্যন্ত বলছেন উই ডিমান্ড জাস্টিস। এই ভগৎ সিং মোড়ের সৌন্দর্যবরণের পরিদর্শনে মেয়র
চেয়ারম্যান ও ডেপুটি মেয়র। শুক্রবার সকালে আসানসোলের ভগৎ সিং মোড় এলাকা পরিদর্শনে যান আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ আসানসোল পৌর নিগমের আধিকারিকরা। ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানান, আসানসোল শহরে ঢোকার মুখে ভগৎ সিং মোড় এলাকায় সৌন্দর্যায়নের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করা হয়েছে। ভগৎ সিং মোড় থেকে সেনরেল যাবার রাস্তায় উচ্ছেদ হওয়া জায়গায় গাছ লাগানো হবে, যাতে আসানসোল শহরে আসা পর্যটকরা শহরের সৌন্দর্যায়ন দেখে খুশি হয়। পরিদর্শন করেছেন কি বিষয় নিয়ে আছে? মেয়র সাহেব, চেয়ারম্যান সাহেব ছিলেন, আমি ছিলাম এবং আমাদের বড় চেয়ারম্যান 7 নম্বর কাউন্সিলর ছিল, যে আসানসোলে ডেভেলপমেন্টে যেভাবে কাজ চলছে বিভিন্ন জায়গা। আমরা এর আগে ভগৎ সিংয়ের মোড়ে যে ফুটপাথগুলো ছিল সেটাকে সরিয়ে ডিএম অফিস সার্কিট হাউসের পাশে সাজানো হয়েছে এবং ওই ফুটপাথ দোকানদারদেরকে পাশে রবীন্দ্র ভবনের উল্টো সাইডে আমাদের যে মার্কেটটা ছিল সেখানে অ্যালটমেন্ট করা হয়েছে। এবং ভগৎ সিং মোড় থেকে যেটা সানরেলের রোডে আমরা ঢুকছি, রাইট সাইডে দেখবেন যে কিছু দোকান এখনও 2-4টা রয়ে গেছে এবং ফুটপাথ একটু মানে ইলেকট্রিক্যাল বা বিভিন্ন কাজের জন্য কাটা ফাটা হয়ে গেছে। সেটাকে একটু বিউটিফিকেশন করার জন্য পেপার ব্লক লাগিয়ে চেকার টাইলস লাগিয়ে একটু সুন্দর করে দেওয়া, যেমন আসানসোল মানুষ এক সময়টা যখন ঢুকবে আসানসোলে সেই জায়গাটা একটু সুন্দর থাকে, সেটাই পরিদর্শন ছিল, সেই কাজটাই করা হবে। শহরের বিভিন্ন রাস্তা পূজার আগে চলাচলের যোগ্য করা হবে। শুক্রবার সকালে আসানসোল পৌর নিগমের মেয়র জানান, আসানসোল শহরের বিভিন্ন রাস্তা বিদ্যুৎ দপ্তরের কেবল লাইন বসানোর জন্য রাস্তা কাটার ফলে যাতায়াতের অসুবিধা হচ্ছে। জনগণের আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে সেসব রাস্তা মেরামত করার জন্য টেন্ডার হয়ে গেছে। আসানসোলের এসবি গড়াই রোড, হটন রোড, নুরুদ্দিন রোড, রহমতনগরের রাস্তা মেরামত করা হবে, আপাত চলাচলের যোগ্য করা হবে, পিচ বা ঢালাই রাস্তা পরে করা হবে। জনগণের সুবিধার জন্য আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে সবসময় কাজ করে যাচ্ছে। পুজোর সময় জনগণের সুবিধার জন্য রাস্তা মেরামত করা হচ্ছে। তিনি আসানসোল পৌর নিগমের ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করে রাস্তা কতদূর মেরামত করা হয়েছে এবং রাস্তার গর্ত আছে কিনা সে বিষয়ে আলোচনা করা হয়। খুব শীঘ্রই রাস্তা মেরামত করার কাজ শেষ হয়ে যাবে। ষষ্ঠী থেকে ছট পূজা পর্যন্ত উৎসবের মরশুম শেষ হয়ে গেলে পিচ ও ঢালাই রাস্তার কাজ শুরু হবে। আপাত সব রাস্তার গর্ত বন্ধ করে সমান করে দেওয়া হয়েছে জনগণের চলাচলের সুবিধার জন্য। কাজটা করছে পুরো আসানসোল শহর জুড়ে, ফলে আমাদের বিভিন্ন রাস্তা যেমন হটন রোড, গোড়াই রোড, নুরুদ্দিন রোড, আমাদের হাতঘাট রোড, রহমতনগর রোড, প্রতিটি রোডে যে কেটেছিল, কাটার পর তারা রাস্তাগুলো করেনি, ফলে আমরা বিভিন্ন সময় মিটিং করেছি এবং যা খরচা আছে সেটার জন্য আমরা বলেছিলাম। তো আমরা গত কয়েকদিন আগে ওটা টেন্ডার করে দিয়েছি ফুল সব রোডগুলো, 7টা রোডে রাস্তায় যেগুলো ব্যস্ত রোড আছে, অনেকগুলো রাস্তা কাজ চালু হয়েছে। তো সেই রাস্তাগুলো আমরা কাজ চালু করছি, যেমন হটন রোড, গোয়াই রোড চালু করছি আমরা। তো সেই জন্যই ওনাদের সাথে মিটিংটা করে নিলাম যে ওনাদের কাজটা কমপ্লিট হয়েছে বা কোনখানটা বাকি আছে, কোনখানটাতে আমরা কাজ করতে পারবো না। এখন মানুষের দুর্গাপূজার জন্য, দুর্গাপূজা থেকে ছট পুজো পর্যন্ত প্রচুর মানুষের ভিড়ে আসানসোলে, বিভিন্ন ভাষাভাষী মানুষ থাকেন এখানে, বিভিন্ন পুজো পরব হয়। তো সেগুলো না যাতে মানুষের অসুবিধাটা না হয় সে কারণে কর্পোরেশন পুরো প্লেন করে রাস্তা ভরে যাতে মানুষের অসুবিধাটা না হয় তার অ্যারেঞ্জমেন্ট করবে। সেই জন্য ওনাদের মিটিং ছিল, ওনারা আমাদের কাছে দিয়ে গেছেন কোথায় কী অবস্থা আছে, তা আমরা সেভাবে কাজটা করব। পুজোর আগে সব হয়ে যাবে, প্রতিটি রাস্তায় কাজ হয়ে যাবে, মানে প্লেন হয়ে যাবে, কিন্তু আমাদের যে পিচ বা ঢালাই যেখানে থাকবে সেই কাজগুলো আমরা করতে পারবো না। আমরা খালি প্লেন করে মানুষ যাতে যাতায়াতের ব্যবস্থা করতে পারে, যে কোথাও গর্ত না থাকে, কিচ্ছু না থাকে, ময়লা মানে যেগুলো ডাম্প করে রেখে দিয়েছিল সেগুলো যাতে না থাকে তার ব্যবস্থা করছে। দার্জিলিং প্রবল বর্ষণে বিপর্যস্ত পাহাড় সমতল, বিপদসীমার কাছাকাছি তিস্তা। প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধস, বিচ্ছিন্ন যোগাযোগ। প্রবল বর্ষণের জেরে বিপজ্জনক পরিস্থিতি পাহাড়ে। ধসের জেরে বিচ্ছিন্ন একাধিক জায়গা। একাধিক জায়গায় ধসের পাশাপাশি বিরিকদারা, সেতিঝোরার মতো এলাকাগুলিতে পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে পড়ায় নতুন করে বন্ধ হয়ে গিয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। এছাড়াও মিরিক রোড, দুধিয়াপানিঘাটা, দার্জিলিংয়ের সুখিয়া পুকুরি সহ বেশ কয়েকটি জায়গায় ধস নামায় রাস্তা বন্ধ। কালিম্পংয়ে একাধিক জায়গায় ধস নামার পাশাপাশি ধসে বিদ্যুতের পোল ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রাম তো বটেই শহরের একাধিক জায়গায় বিদ্যুৎ নেই।
সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। পেশক রোড খোলা থাকলেও যেভাবে তিস্তায় জলস্ফীতি ঘটছে তাতে এই রাস্তাটি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। কালিম্পং এবং দার্জিলিং জেলা প্রশাসনের তরফে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। গরু পাচার কাণ্ডে 2 বছর জেলবন্দি ছিলেন অনুব্রত। পরপর 2 বছর গ্রামের দুর্গাপুজোতে অনুপস্থিত। সামনেই দুর্গাপুজো, তার আগে গ্রামের দুর্গাপুজো প্রস্তুতি ও বাড়ির খবর নিতে মেয়ে সুকন্যাকে নিয়ে হাজির বীরভূমের নানুর ব্লকের হাটসেরান্দি গ্রামে। আগামীতে আর রক্তের সম্পর্কের মানুষদের সঙ্গে কোন যোগাযোগ রাখতে চান না অনুব্রত মণ্ডল। শুক্রবার এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল শুক্রবার তার গ্রামের বাড়ি নানুরের হাটসেরান্দিতে দুর্গাপুজোর প্রস্তুতি পরিদর্শন করলেন। সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল। এদিন তিনি বোলপুরে তার বাড়ি থেকে বেরিয়ে সরাসরি গ্রামের বাড়িতে আসেন। প্রথমেই মন্দিরে গিয়ে গৃহদেবতা দুর্গাকে প্রণাম করেন। তারপরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পুজোতেও অংশ নেবেন বলে জানান অনুব্রত। অনুব্রত মণ্ডল বলেন, প্রায় 2 বছর পর গ্রামে এলাম। সঙ্গে মেয়ে সুকন্যা আছে। পরপর 2 বছর নিজের বাড়ির দুর্গা পুজোতে অংশগ্রহণ করতে পারিনি। খুব খারাপ লাগছে। এবারের পুজোটা গ্রামীণ সকলের সাথে কাটাবো। 2 বছর জেলবন্দি অবস্থায় পরিবার খবর রাখেনি, তাই অভিমান করে অনুব্রত বলেন, রক্তের সম্পর্ক মানুষদের সাথে কোন যোগাযোগ রাখব না। দাদা এসেছিল, আমাদের পুজোর বিশাল ধুম হবে, বিশাল আনন্দ হবে, আমরা বিশাল আনন্দ করবো। কি কথা বললো আপনাদের সঙ্গে? আমাদের সঙ্গে কথা বললো, নাম ধরে ডাকলো, নাম করলাম, খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগলো। আবার পুজোতে আসবে, আমরা 2 বছর আনন্দ করতে পারি নাই, আমরা খুব আনন্দ করব, পুজোতে খুব আনন্দ করব। আপনার নাম? আমার নাম রূপা বাগদি। হঠাৎ তিস্তার জলস্তর বৃদ্ধি, চরে আটকে 10 জন সাধারণ মানুষসহ 50টি গবাদি পশু উদ্ধারে এনডিআরএফ। পাহাড়ে একটানা বৃষ্টির কারণে ফের ফুলে ফেপে উঠেছে তিস্তা নদী। ইতিমধ্যে সমতলেরও বৃষ্টি শুরু হয়েছে। আর শুক্রবার হঠাৎ তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের নেউলাবস্তি ইস্পাত এলাকায় প্রায় 50টি গবাদি পশুসহ 10 জন কৃষক আটকে পড়েছে নদীর চরে। তাদের উদ্ধার করতে ঘটনাস্থলে আসে এনডিআরএফ। এরপর 2টি স্পিড বোট তিস্তা নদীতে নামানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাল মহকুমা শাসক শুভম কুণ্ডল, ক্রান্তি আউটপোস্টের ওসি বুদ্ধদেব ঘোষ, ক্রান্তির বিডিও রিমিল সরেন, চেংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদ, ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায় সহ অনেকে। স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ে বৃষ্টির কারণে কয়েকদিন ধরে তিস্তা নদীর জলস্তর অনেকটা বেড়ে গেছিল, যে কারণে কয়েকদিন ধরে তিস্তার চরে আটকে রয়েছে প্রায় 50টি গবাদি পশু। তবে এদিন সকালে জলস্তর স্বাভাবিক ছিল, যে কারণে এদিন 10 জন কৃষক নিজের গবাদি পশুগুলোকে আনতে নদী পার হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ সেই 10 জন ব্যক্তি ফেরার পথে দেখে নদীর জলস্তর হু হু করে বেড়ে চলেছে, যে কারণে তারা আর নদীর পাড়ে আসতে পারেনি। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা খবর দেয় ক্রান্তি আউটপোস্টের পুলিশ প্রশাসনকে। খবর পৌঁছে যায় এনডিআরএফ টিমের কাছে। ইতিমধ্যে তিস্তা নদীর চরে আটকে পড়া 10 জন ব্যক্তিকে উদ্ধারের জন্য এনডিআরএফ টিম স্পিড বোট নামিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। ইতিমধ্যে সেই 10 জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। গরুগুলিকে উদ্ধারের চেষ্টা চলছে।